হামিদ একজন ধনী ব্যবসায়ী ছিল। ওর পরিবারে ওর বেগম রাজিয়া আর মেয়ে হিনা ছিল। আপু, এই দেখো। আরে বাহ হিনা, তুই এত সুন্দর ড্রয়িং করেছিস। এটা তুমি, ওটা আম্মি, আর এটা আমি, আর এটা হলো আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়ি তো সাদা, তুই নীল রং করেছিস কেন? আসলে আব্বু, আমার নীল রং খুব ভালো লাগে, তাই আমি বাড়িটা নীল রং করেছি। আমার মেয়ের যখন নীল রং পছন্দ, তখন আমি কালকেই আমার বাড়ি নীল রং করব। তুমিও কি এসব বাচ্চাদের মতো কথা শুনছো? আরে বেগম সাহেবা, যখন আমার গুড়িয়ার নীল রং পছন্দ, তখন এটা আমার দায়িত্ব, আমার বাড়িটা নীল রঙেরই করব। আর আমি আজই রং করার মিস্ত্রিকে ডাকবো। তোমাদের দুজনের সামনে আমার কথা টেকে নাকি? যা তোমার ইচ্ছে, তুমি বাড়িতে নীল রং করাও বা হলুদ। রাজিয়ার মনে হচ্ছিল এটা শুধু বাচ্চার জেদ, কিন্তু হামিদের কাছে ওর মেয়ের সব জেদ প্রয়োজনীয় ছিল। হামিদ পুরো বাড়িটা নীল রঙের করে দিল। কেমন হয়েছে মা? ঠিক যেমনটা আমার পছন্দ তেমন। এই না হলো কথা। আব্বু, আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। আমার সব বন্ধুরা ওদের আম্মি আব্বার সাথে শহরে গেছে। তোমার এই ইচ্ছাটাও আমি তাড়াতাড়ি পূরণ করে দেব। আমরা তিনজন কালকেই কোথাও ঘুরতে যাব। আম্মি, রেডি হই নাও, কাল আমরা যাচ্ছি। কোথায়? ঘুরতে। রাজিয়া, ওর খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাই কালকেই যাব। ঠিক আছে। পরের দিন সকালে হামিদের পরিবার ওদের গাড়ি করে বেরিয়ে পড়ল। ওরা একটা অ্যামিউজমেন্ট পার্কে গেল। ওখানে হিনা খুব খেললো। সকাল থেকে বিকেল অবধি তিনজন এনজয় করলো। আর তারপর বিকেলে তিনজন গাড়িতে উঠে পড়ল। রাতের অন্ধকারে হামিদ হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। তখনই হঠাৎ একটা ট্রাক ওদের গাড়িতে ধাক্কা মারলো। আর এই অ্যাক্সিডেন্টে হামিদ ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আর রিনা আর রাজিয়া আহত হলো। পরের দিন সকালে যখন ওদের জ্ঞান ফিরল, হামিদ কোথায়? ওনাকে বাঁচাতে পারিনি। আর আমার মেয়ে হিনা? ও শুধু একটু চোট পেয়েছে, ও বাইরে আছে। আপনার মাথায় ভালোই আঘাত লেগেছে, আপনার বিশ্রাম নেওয়ার দরকার। এখন রাজিয়ার হিনার এই দুনিয়াতে কেউ ছিল না। কয়েকদিন পরে হসপিটাল থেকে ছাড়া পেয়ে রাজিয়া বাড়ি এলো। তখন ওকে একটা লোক বাধা দিল। তুমি কে, আর আমাদের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছ কেন? ম্যাডাম, এই প্রপার্টি ব্যাংক সিল করে দিয়েছে। হামিদ কুরেশি ব্যাংক থেকে লোন নিয়েছিল, যা শোধ দেবার আগে উনি চলে গেলেন। এখন এই প্রপার্টি আর হামিদের সব বিজনেসের উপর ব্যাংকের অধিকার। এখন রাজিয়ার হিনার কাছে লুকানোর মতো বাড়িও ছিল না। রাজিয়া কাঁদতে কাঁদতে হাঁটছিল। ওরা দুজন একটা পার্কের কাছে গেল, আর রাজিয়া বেঞ্চের উপরে গিয়ে বসলো। কি হয়েছে আম্মি? ওই আঙ্কেল আমাদের বাড়ির ভিতরে আমাদের ঢুকতে দিল না কেন? এখন ওই বাড়িটা আর আমাদের নেই হিনা। কিন্তু কেন? এই সব তো শুধু তোর আব্বাই জানে। তো এখন আমরা কোথায় থাকবো? জানি না। রাজিয়া কাঁদছিল। ওর কান্নার আওয়াজ একজন মহিলার কানে গেল। ওনার নাম রুকসানা, রাজিয়ার বান্ধবী। রুকসানা রাজিয়ার কাছে এলো। রাজিয়া, তুই এভাবে কাঁদছিস কেন? রুকসানা। রাজিয়া কাঁদতে কাঁদতে ওর বান্ধবীকে দুঃখের কথা বলল। হায় আল্লাহ, আমি ভেবেছিলাম ওপরওয়ালা শুধু আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোর কষ্ট তো আমার থেকেও বেশি। আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, কিন্তু তোর কাছে তো তোর মেয়ে আছে। এখন বুঝতে পারছি না আমি কি করব, কোথায় থাকবো। রাজিয়া, তুই আমার সাথে থাকতে পারিস? ধন্যবাদ, তোকে অনেক অনেক ধন্যবাদ রুকসানা। আমি তোর খারাপ সময় কাজে এসেছি, এটাই যথেষ্ট। আমি এখানেই কাছে একটা ঝুপড়িতে থাকি, আর এখানেই পার্কের বাইরে কাবাব বিক্রি করি। চল আমার সাথে। রুকসানা রাজি আর হিনাকে ওর বাড়িতে নিয়ে গেল। এই বাড়িতে শুধু একটাই ঘর আছে। খুব ভালো। রুকসানা দুজনকে খাবার বেড়ে দিল, আর ওরা মা মেয়ে পেট ভরে খাবার খেলো।
আর ওরা ওই ঝুপড়িতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রুকসানা তাড়াতাড়ি উঠে কাবাব বানানোর প্রস্তুতি শুরু করলো। আমাকেও ডেকে দিতিস, তুই গভীর ঘুমে ঘুমোচ্ছিলিস, ভাবলাম তোকে কষ্ট দেব কেন। তুই আমার জন্য এত কিছু করলি, অন্তত পক্ষে আমি তো তোকে সাহায্য করতেই পারি বল। আর তারপর রাজিয়া ও রুকসানার সাথে কাবাব বানানো শুরু করলো। তুই তো খুব ভালো কাবাব বানাস। হিনার আব্বু এই কথা বলতো, আমার কাবাব উনি খুব পছন্দ করতেন। রাজিয়া, তোকে এই শোক থেকে বেরোতেই হবে। হিনার আব্বু সবসময় তোর সাথেই থাকবে। হ্যাঁ। কাবাব রেডি হয়ে যাওয়ার পরে রুকসানা ওগুলো বিক্রি করতে পার্কে চলে যেত। আন্টি, একটা কাবাব পাও দেন না। এই না বাবু, 20 টাকা। ওই ছেলেটা ওই কাবাব পাও খেয়ে নিল। আন্টি, আর একটা দাও না। ও পরের কাবাব পাওটাও খেয়ে নিল। আর একটা, কত স্বাদ এই কাবাবটা। বাচ্চাটার কথা শুনে রুকসানাও একটা কাবাব খেলো। সত্যি রাজিয়া দারুণ কাবাব বানায়। আজ কিছুক্ষণের মধ্যেই রুকসানার সব কাবাব বিক্রি হয়ে গেল। আরে রাজিয়া দেখ, কাবাব সব বিক্রি হয়ে গেছে। তোর হাতে তো জাদু আছে। লোকেরা একটার পর একটা কাবাব খেয়েই যাচ্ছিল। প্রথমবারই আমার সব কাবাব বিক্রি হয়েছে। খুব ভালো, কাল থেকে আমি আরো কাবাব বানাবো। হ্যাঁ নিশ্চয়ই। পরের দিন সকালে রাজিয়া বেশি কাবাব বানালো, আর আজ ও সব কাবাব ঝট ঝট বিক্রি হয়ে গেল। যারাই কাবাব খাচ্ছিল সবাই প্রশংসা করছিল। এই ঘটনা পরের কয়েকদিন অবধি চলতে লাগলো। তারপরে একদিন রুকসানার শরীর খারাপ হয়ে গেল। ওর খুব জ্বর হয়েছিল। রুকসানা, আজকে তুই রেস্ট নে। তাহলে এই কাবাব কি বিক্রি করবে? আমি। হিনা, তুই মাসের খেয়াল রাখিস। ঠিক আছে আম্মা। কিন্তু তুই এসব কি করে করবি? যেভাবে তুই রোজ করিস। চিন্তা করিস না, আমি পারবো। রাজিয়া কাবাব পাও নিয়ে পার্কের বাইরে দাঁড়ালো। এক এক করে অনেক খরিদ্দার কাবাব পাও কিনলো। তারপর একটা লোক রাজিয়ার কাছে এলো। আপা, এই কাবাব কোথা থেকে কেনেন আপনি? আমরা কিনি না, আমি নিজে এগুলো বানাই। এত টেস্টি কাবাব আমি কখনো খাইনি। আমি সুশান্ত, আমি একটা ইভেন্ট কোম্পানিতে কাজ করি। আপনি কি আমার ইভেন্টের জন্য এইরকম কাবাব বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। সুশান্ত রাজিয়াকে ওর কার্ড দিয়ে দিল। আপনি আমাকে কাল সকালে ফোন করবেন, আমি আপনাকে রোজকার অর্ডার দিয়ে দেবো, আর আপনার লোকেরা আপনার বাড়িতে টাকা দিয়ে কাবাব নিয়ে যাবে। ঠিক আছে। এইটা শুনে রাজিয়া খুব খুশি ছিল। রাতে বাড়ি ফিরেই ও সব কথা রুকসানা আর হিনাকে বলল। এটা তো খুব ভালো খবর রাজিয়া। পরের দিন সকালে রাজিয়া সুশান্তকে ফোন করলো আর ও 1000টা কাবাবে অর্ডার দিল। রাজিয়া, রুকসানা আর হিনা মিলে কাবাব বানালো আর তারপর কোম্পানির লোকেদের কাবাব দিয়ে টাকা নিয়ে নিল। এই ব্যবসা চলতে লাগলো। সুশান্ত রাজিয়াকে রোজ কাবাবের অর্ডার দিত। রাজিয়া আর রুকসানার রোজগার বেড়ে গেছিল। ওরা দুজনে মিলে একটা বড় বাড়ি কিনলো। হিনা আবার স্কুলে যাওয়া শুরু করলো। রাজিয়া আর রুকসানা আরো অনেক মহিলাদের কাজে রেখেছিল। আর এইভাবে কাবাব পাও 3 জনের ভাগ্য বদলে দিল। মিনু আর রাজু মহারাষ্ট্রের একটা গ্রামে থাকত। ছোট্টবেলাতেই ওদের মা বাবার মৃত্যু হয়ে যায়, আর সেই কারণে তাদের দিদা ওদের পালন পোষণ করে। গরিবের কারণে ওদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ছিল না। 3 জন সকাল সকাল জঙ্গলে কাঠ কাটতে যেত। মিনু, তুই এখনো পর্যন্ত কতগুলো কাঠ বেছেছিস? আমি তো 15টা লাঠি কেটেছি বুদ্ধু, আর তুই এখন অবধি শুধু 10টাই কেটেছিস। ঠাকুমা, ও মিথ্যে কথা বলছে। ও শুধু 10টা কাঠই বেচেছিল, আর আমার 5টা কাঠ চুরিও করেছিল। তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করো। একে অপরের সঙ্গে প্রতিযোগিতা কেন করো? নিজের নিজের কাজ করো আর তাতেই খুশি থাকো। একদিন সবাই, রাজু, মিনু আর ওদের দিদা, লাকড়ি তুলতে গেল। তখনই ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ তো পুকুরের দিক থেকে আসছে। চলো আমরা গিয়ে দেখি। কোনো বিপজ্জনক পশু থাকলে তখন? সোনা, যাদের দরকার তাদের সাহায্য করা উচিত। আমাদের কমপক্ষে একবার তো দেখে আসাই উচিত।
যে কে এভাবে চিৎকার করছে। তিনজনই পুকুরের ধারে পৌঁছায়। ওরা গাছের আড়াল থেকে লুকিয়ে দেখল যে একটা রাক্ষস পুকুরের পাড়ে শুয়ে আছে আর চিৎকার করছে। এ তো একটা ভয়ঙ্কর শয়তান মনে হচ্ছে। আমাদের কি ওর কাছে যাওয়া উচিত হবে? তোমরা দুজন এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। দিদা রাক্ষসের কাছে যায়। তখন ও দেখল যে রাক্ষসের পুরো শরীরে আঘাত লেগেছে। এরকম মনে হচ্ছিল যেন রাক্ষসকে কেউ পাথর মেরেছে। তুমি কে আর এখানে কি করছো? আম্মা, আমি নদীর ধারের একটা টাপু থেকে এখানে এসেছি। তাহলে তুমি এখান পর্যন্ত কি করে এলে? আমি মাংস খাই না, সেই জন্যই আমার জাতির লোকেরা আমাকে টাপু থেকে তাড়িয়ে দিয়েছে। যখন আমি মহারাষ্ট্রে পৌঁছই তখন আমার মুখ চোখ দেখে ওরা ভয় পেয়ে যায় আর আমার দিকে পাথর ছুঁড়তে থাকে, আর আমি পালিয়ে এখানে চলে এসেছি। রাজু আর মিনু, গাছের আড়াল থেকে বেরিয়ে এসো, ও ভালো রাক্ষস। রাজু, মিনু আর দিদা মিলে রাক্ষসের ঘা ধুলো আর খাবার জন্য ফল দিল। এই ফলগুলো আমরা এই জঙ্গল থেকেই পেয়েছি। তুমি খুঁজলে তুমি এখানে আম, জাম আর পেয়ারার গাছ খুঁজে পাবে। তারপর দিদা, রাজু আর মিনু যখনই লাকড়ি তুলতে জঙ্গলে যেত, রাক্ষসের সাথে দেখা করে আসতো। কিন্তু একদিন একজন সরকারি পুলিশ ইন্সপেক্টর তিনজনকে দাঁড় করালো। শোনো তোমরা তিনজন, আজকের পর এই জঙ্গলে একদম আসবে না। সরকার থেকে ঘোষণা করা হয়েছে এই জঙ্গলের গাছ যেন আর না কাটা হয়। আপনি ভুল ভাবছেন, কিন্তু আমরা কখনো গাছ কাটি না, শুধু মাটিতে পড়ে থাকা লাকড়ি তুলে আনি আমরা। এই বুড়ি, বেশি মাথা কাটাস না তো, একবার বারণ করেছি যখন, ব্যাস। এইভাবে তিনজনের জঙ্গলে যাবার রাস্তা বন্ধ হয়ে গেল। লাকড়ির অভাবে রাজু, মিনুর বাড়িতে উনুন জ্বালানো মুশকিল হয়ে গেল। ফল পাওয়াও বন্ধ হয়ে গেল। দিদা নিজের চেনাশোনা দোকানে গিয়ে রাজু, মিনুর জন্য কিছু খাবার নিয়ে আসতো। এই নাও বাচ্চারা, বিস্কুট আর চানাচুর খেয়ে পেট ভরে নাও। এবার জানি না আমাদের বাড়িতে খাবার কবে রান্না হবে। কিছুদিন পর দিদা যখন দোকানে পৌঁছলো, তখন দোকানদার উধার দিতে মানা করে দিল। তুমি এখনো আমার আগের ধারগুলোই শোধ দাওনি, তুমি আবার মালপত্র নিতে চলে এসেছো। এরকম করে তোমার জীবন কিভাবে কাটবে শুনি? একটা কাজ করো, বাচ্চাদের নিয়ে মুম্বাই শহরে চলে যাও আর ওখানে গিয়ে কিছু কাজকর্ম করো। দিদা বাড়ি ফিরে এসে সমস্ত কথা রাজু আর মিনুকে বলল। বাচ্চারা, তোমরা কি মুম্বাই যাবে? হ্যাঁ দিদা, মুম্বাই যাব। মুম্বাই দেখতে তো আমি খুব এক্সাইটেড। কিন্তু ঠাকুমা, ব্যবসা করার জন্য আমি টাকা পয়সা কোত্থেকে পাবো? তোমার দাদুর অন্তিম চিহ্ন এই মঙ্গলসূত্র আমার কাছে আছে। একে বন্ধক রেখে কিছু টাকা পয়সা তো পেয়েই যাব। রাজু, মিনু আর দিদা মুম্বাই চলে এলো, কিন্তু ওরা বুঝতেই পারছিল না যে ওরা কি জিনিসের ব্যবসা করবে। ঠাকুমা, মুম্বাইতে বড়াপাউই হলো বিখ্যাত। বড়াপাউয়ের একটা দোকান করি। না, বড়া পাও তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। আমরা লুচি তরকারির ঠেলা লাগাবো। না, সিঙ্গারা আর ব্রেড পকোড়া। না, চাউমিন আর ডোসা। চাউমিনের ঠেলা লাগাবো, কারণ চাউমিনের ঠেলা এখানে কম আছে। অন্যদিকে রাক্ষস জঙ্গলে খুব চিন্তিত ছিল। ও জঙ্গলে রাজু, মিনু আর দিদার অপেক্ষা করছিল। বুঝতে পারছি না রাজু, মিনু আর ঠাকুমা আমার সাথে দেখা করতে কেন আসছে না। আর ওরা আবার আমাকে ভয় পাচ্ছে না তো, নাকি আবার আমার ওপর রাগ করেছে? অন্তত একবার ওদের সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত। একদিন রাক্ষস জঙ্গলের বাইরে বেরোনোর চেষ্টা করল, কিন্তু সরকারি অফিসারের নজর তার উপরে পড়ল। ও বন্দুক নিয়ে রাক্ষসের পেছনে দৌড়ল। রাক্ষস পুকুরে ঢুকে পড়ল আর ও জলের ভেতরে শ্বাস আটকে নিজের প্রাণ বাঁচালো। অফিসার যখন চলে গেল, তখন রাক্ষস বাইরে বেরিয়ে এলো। তাই যাই হোক, মিনু, রাজু আর ঠাকুমার সাথে যে করেই হোক একবার দেখা করতে হবে। ওদের আবার কোনো বিপদ হলো না তো? ওরা তিনজনই খুবই চিন্তিত ছিল, কারণ মুম্বাইতে ওদের চাউমিনের ব্যবসা ভালো চলছিল না। ওদের ঠেলার কাছে আরও দুজন ঠেলাওয়ালা চাউমিন বিক্রি করত। রাজু, তুই বাড়ি চলে যা আর জমিদারদের খেতে কাজ করে নিস। এখানে মুম্বাইতে আমাদের তিনজনের খরচা চালানো মুশকিল।
আর আমাদের দুজনের ব্যাপারে যদি বলি তাহলে মিনু আর আমি এখানকার কাজ সামলে নেব। রাজু গ্রামে ফিরে এলো। রাক্ষস কাকুর সাথে দেখা হয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল। ওনার সাথে দেখা করে আমার অসুবিধের কথা জানানো উচিত। একদিন রাত্রিবেলা রাজু গাছের আড়ালে বসে পড়ল আর সরকারি অধিকারীর ঘুমানোর অপেক্ষা করতে লাগলো। যখনই অফিসারের ঘুম পেল, রাজু পা টিপে টিপে জঙ্গলে চলে গেল। রাক্ষস একটা গাছের ওপরে লুকিয়ে থাকত। যখনই রাক্ষস রাজুকে দেখল, ও গাছ থেকে লাফিয়ে পড়ল। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে কাকু। আচ্ছা বলো, কেমন আছো তা বলো আগে। জীবন একদমই ভালো কাটছে না বাছা। সরকারি অফিসাররা এখানে প্রায়ই আসছে, আর ওদের থেকে আমায় লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। তা তোমরা কোথায় চলে গিয়েছিলে? কতদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা হলো। আমরা মুম্বাইতে চলে গিয়েছিলাম। ঠাকুমা আর মিনুও ওখানেই আছে। ওখানে ব্যবসা আসলে ভালো চলছে না তো, সেই জন্যই আমি আবার ফিরে এসেছি। তা তুমি কিসের ব্যবসা শুরু করেছো? আমি চাউমিনের একটা দোকান দিয়েছি। চাউমিন তো আমার খুব ভালো লাগে, আর ব্রেড পকোড়া আমি আরো বেশি ভালোবাসি। আমার মা আমাকে চাউমিন পকোড়া খাওয়াতো। চাউমিন পকোড়া? হ্যাঁ, চাউমিন তৈরি করার পরে ওটাকে বেসমে দিয়ে ভালো করে তেলে ভেজে নাও, তাহলেই তো রেডি হয়ে যায় পকোড়া চাউমিন। তাহলে তো ঠাকুমা পকোড়া চাউমিন বিক্রি করতে পারে। ঠিক বলেছ, সাধারণ চাউমিন তো সবাই বিক্রি করছে, কিন্তু তুমি যদি পকোড়া চাউমিন বিক্রি করা শুরু করে দাও তাহলে তোমার বিক্রি অনেক বেড়ে যাবে। রাক্ষস কাকু, এবার আমি একা আর মুম্বাইতে যাব না, তুমিও আমার সাথে চলো। না, পাবলিকের মধ্যে যেতে আমার খুব ভয় করে। ভয় পেও না, আমি সবাইকে বোঝাবো যে তুমি একজন ভালো রাক্ষস। রাজু পরের দিন সরকারি অফিসারের সাথে কথা বলল। কাকু, জঙ্গলে একটা শয়তান থাকে, তুমি দয়া করে ওকে আমার সঙ্গে যেতে দাও। শয়তান আমাদের সবার জন্য বিপজ্জনক, তাই আমি ওকে প্রাণে মেরে ফেলবো। আপনি আমার কথা বিশ্বাস করুন, ওই শয়তানটা তো মাংস পর্যন্ত খায় না, আর সেই জন্যই ওই জাতির লোকেরা ওকে টাপু থেকে বের করে দিয়েছে। তারপর ও যখন মানুষের মধ্যে আসে তখন আমরা মানুষরা ভয় পেয়ে যাই আর ওকে পাথর মারতে শুরু করে দিই। মনে হচ্ছে ওই শয়তানটার সাথে ভীষণ অন্যায় হয়েছে। ঠিক আছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারো। এইভাবে রাজু রাক্ষসকে জঙ্গল থেকে বাইরে বের করলো। সমস্ত গ্রামবাসীরা রাজুকে রাক্ষসের সাথে দেখে অবাক হয়ে গেল। তারপর রাজু রাক্ষসকে নিয়ে মুম্বাই চলে এলো, আর ও রাক্ষসকে ঠেলায় দাঁড় করিয়ে দিল। এবার ঠেলায় অনেক লোক আসতে শুরু করলো। ওরা রাক্ষসের দর্শন করত আর পকোড়া চাউমিন খেত। এইভাবে রাজু, মিনু আর দিদার কাছ থেকে পয়সার অভাব কম হয়ে গেল, আর ওরা খুব খুশি জীবন কাটতে লাগলো। যদি ওরা তিনজন রাক্ষসের সাহায্য না করত, তাহলে আজ ওরা রাক্ষসের সাহায্যে পয়সা ইনকাম করতে পারত না। তবেই তো বলা হয়, ভালো কর্মের ফল ভালোই হয়।